আপনার কি মনে হয় মির্জা ফখরুল যে ভারতের মির্জা ফখরুলের বউ, এরা যে সবাই ভারতীয় নাগরিক, এরা যে এই এদের মির্জা ফখরুলের শালা-শালীরা সবাই যে ভারতের নাগরিক, এটা কি সাংবাদিকরা জানে না? কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না। বলবে কেন? মিডিয়া তো ভারতের। তাহলে কোন দিকে গেল? পরিস্থিতিটা কোথায় গেল? জেনারেল ওয়াকারকে নিয়ে, সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে, হাসিনা শেখের 14 ব্রিফকেস এবং 20 ব্রিফকেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোন সমালোচনা আপনি কি শুনেছেন? তাদের বিচার দাবি করেছেন? কারো কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় না, কিন্তু রক্তপাতের সাথে 14 ব্রিফকেস ক্যাশ ডলার, 14 ব্রিফকেসের মধ্যে ডায়মন্ড, সোনা, এগুলো কেমনে গেল? ঠিক। প্রিয় দর্শক, দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, ডক্টর ইউনূসকে দ্রুত সরাতে এবার অফিসিয়ালি একজোট হয়েছে বিএনপি, জামায়াত, সেনাপ্রধান এবং আসিফ নজরুল গংরা। সবার অগোচরে ভারতের গোয়েন্দারা এবার রীতিমতো বাংলাদেশে তাদের গোপন মিশন পরিচালনা করছে। ভারত এবার একের পর এক ষড়যন্ত্রের ছক এঁকে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হাসিনাকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করাচ্ছে ভারত। দিল্লির অনুগত গণমাধ্যমগুলো কৌশলে তাদের পক্ষ অবলম্বন করছে এবং প্রচারণা চালাচ্ছে, যার কারণে ডেভিল হান্টের ঘোষণা দিয়েও আওয়ামী লীগের বড় বড় ডেভিলদেরকে ধরতে পারছে না প্রশাসন। তারা ঠিকই আবার ভারতে পালিয়ে গেছে। আবার গত কয়েক মাস ধরে বিএনপি, জামায়াত এবং এনসিপি তাদের নিজেদের স্বার্থে অথবা দলীয় স্বার্থে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের ব্যবস্থা শুরু করে দিয়েছে। দর্শক, নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সামনে চাঞ্চল্যকর তথ্য আছে। আপনার কি কখনো দেখেছে যে মির্জা আব্বাসের প্রত্যেকটা বাসা রেড দিছে পুলিশ? আমরা কি দেখেছি মির্জা ফখরুলের বাসা বিভিন্ন জায়গায় যেখানে যা কিছু আছে আত্মীয় স্বজন এদেরকে রেড দিয়েছে? আমরা কি কখনো দেখেছি রুমিন ফারহানার বাসা রেড দিয়েছে, সামাওয়াবাইদের বাসা রেড দিয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা রেড দিয়েছে এবং তাদের মালিকানাধীন তাদের হোটেলগুলো বা বাড়িঘরগুলো তারা রেড দিয়েছে? দেয় না এবং দিবে না। কেন রেড দেয় না? একটা কারণে, ওখানে লুকিয়ে আছে কারা? বিএনপির লোকজন। বিএনপির লোকজনরা ওখানে লুকিয়ে আছে, তাদেরকে বের করতে দেয়া যাবে না, এদেরকে দেয়া যাবে না, এদেরকে ধরে রাখতে হবে। এখন এদেরকে যদি ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে? এদেরকে যে কোনো মূল্যে জামাই আদরে আমাদের সাথে তাদেরকে রাখতে হবে। রাখার জন্য তাদের যা যা করার সেটা তারা করবে। ঠিক আছে? জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে 14 থেকে 16টা বাক্স ভরে হীরা, জহরত, ডলার বোঝাই করে হাসিনা মাগি এবং রেহানা মাগিকে তাদের শ্বশুরবাড়ি পৌঁছে দিয়েছে আন্তরিকতার সাথে, উদারতা দিয়ে। একেবারে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানা মাগির জন্য কোনো সমস্যা না হয়, তাদের শ্বশুরবাড়ি পৌঁছায় দিচ্ছে। কে করছে এটা? জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। অদূরদর্শী একটা সিদ্ধান্ত। তাদেরকে বলছে জীবন রক্ষার্থে তারা কোনো রক্তক্ষরণ চায় না, রক্তপাত চায় না, তারা এটা বলছে। দেখো, রক্তপাত থামানোর জন্য দর্শকবৃন্দ 14-16 বাক্স ভৈরা ডলার দিয়ে দিতে হবে, 14 আর 20 বাক্স ভৈরা হীরা জহরত দিতে হবে। তারা বলছে রক্তপাত চায় না, তারা হাসিনার চায় না 1975 সালের 15ই আগস্টের মতো এরকম যেন রক্তপাত না হয়। রক্তপাত থামানোর জন্য জেনারেল ওয়াকারের 14 বাক্স ভরে ক্যাশ ডলার, হীরা জহরত বাংলাদেশ ব্যাংকের লকার খুলে সব একত্র করে 14 থেকে 16 বাক্স উঠায় দিতে হইল। এটা কি দেশের সম্পদ পাচার না? তো জেনারেল ওয়াকার দেশের অর্থ, দেশের ডলার, দেশের স্বর্ণ, দেশের ডায়মন্ড, দেশের হীরা জহরত পাচারের সাথে ইনভলভ ছিল।
কেন বলছিল হুম, জেনারেল ওয়াকার, ঠিক। নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান। তারা বাংলাদেশের প্রতি কোনো রহমত করে না। তারা কি করেছে? হাসিনা মাগি, রেহানা মাগিকে, তারেক সিদ্দিকীকে এবং তাদের পিল্লে একত্র করে Exactly. বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি। ওকে জেনারেল ওয়াকার, তুমি পাঠিয়ে দিয়েছো, এই ব্রিফকেস গুলো কেন গেল? ওই ব্রিফকেসের মধ্যে কি ছিল? ওই ব্রিফকেসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারে টাকা পাচার হয়েছে, ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত। দেশের সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান জড়িত। এরা একত্রে করবে। এখন আজকে তাইলে আওয়ামী লীগের লোকজনরা কোথায়? আওয়ামী লীগের লোকজনদেরকে আমরা কোথাও খুঁজে পাই না। বলে যে আওয়ামী লীগের লোকজন ভারতীয় দোসর, এরা এখন আর কোথায় নাই। যেহেতু নাই, তাদেরকে নিয়ে বিএনপির মধ্যে কোনো কথাবার্তাও নাই, বিএনপির মধ্যে কোনো আলোচনাও নাই। তাইলে বিএনপি আর আওয়ামী লীগ তারা আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি তারা একাকার হয়ে গেছে। এখন বিএনপির মধ্যে লুকিয়ে আছে আওয়ামী লীগের লোকজন। এখন আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে যদি থাকে, তাইলে বিএনপি এটাকে অস্বীকার করছে, না 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 না, আমাদের মধ্যে কোনো আওয়ামী লীগ নাই। Right. তাহলে কি জনসমক্ষে আপনার আর আমার সামনে দিয়ে পাচার করা জিনিস হালাল হয়ে গেল? এবং যারা গত 17 বছর দেশকে খোকলা করে দিয়েছে, তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে। ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাই আদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয়। আরো একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। সেখানে বলা হচ্ছে যে ভারতের ওপর এবার উল্টো নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বাতিলের প্রক্রিয়ায় বাংলাদেশ এবার এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে বেশ কয়েকটি পণ্যের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে মোদী সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে কোটি কোটি ডলারের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছে বিশ্লেষকরা। নিষিদ্ধ ঘোষিত পণ্যের তালিকায় আছে সুতা, আলু, গুড়, দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য, ফলের জুস, রেডিও, টেলিভিশন, সাইকেল, মোটরযানের যন্ত্রাংশ এবং মার্বেল স্ল্যাব। বাংলাদেশের বস্ত্র শিল্পের এই সিদ্ধান্তে বড় একটি প্রভাব পড়তে পারে। বর্তমানে প্রয়োজনীয় সুতার প্রায় 90% আসে এই ভারত থেকে। তবে এখন থেকে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা এসেছে বাংলাদেশের স্থানীয় বস্ত্র শিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে, যারা দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। যদিও চীন এবং তুরস্ক থেকে সুতা আমদানি করা হয়, এবং তবে এদের এই ভারতীয় আধিপত্য এখন আর যেমন বাজারে আছে তখন আর তেমনটি থাকবে না। এই অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট একটি অনস্বীকার্য ভূমিকা পালন করছে। ভারতের একতরফা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ছিল মারাত্মক ক্ষতির কারণ। তার আগে ডক্টর ইউনূসের 7 সিস্টার্স মন্তব্য এবং বাংলাদেশের চীনের প্রতি ঘনিষ্ঠ নীতি গ্রহণ সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে বাংলাদেশ এই নিষেধাজ্ঞার মাধ্যমে শুধু প্রতিশোধই নয়, বরং একটি স্পষ্ট বার্তা দিয়েছে ভারতকে যে দেশটি এখন আর ভারতের উপর একতরফাভাবে নির্ভর করে থাকতে চায় না, বরং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় প্রস্তুত এবং প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বাংলাদেশ। ভারত প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা রপ্তানি করত, যা বহু কোটি ডলারের বাজার তৈরি করেছে। আর সেই বাজারে বড় ধাক্কা খেয়েছে ভারতের বস্ত্র খাত, বিশেষ করে পশ্চিমবঙ্গ। বাংলাদেশ সরকারের ভাষ্য, এই সিদ্ধান্তে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি, বরং দেশীয় শিল্পকে সুরক্ষা এবং উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তবে ভারতের
বস্ত্র ব্যবসায়ীরা ইতিমধ্যে প্রকাশ্যে মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরই মধ্যে 5 আগস্ট রাজনৈতিক অজুহাতে ভারত বাংলাদেশি নাগরিকদের যে ভিসা বন্ধ করে দিয়েছিল, সেটার কারণে ইতিমধ্যেই তারা বেশ সমস্যায় জর্জরিত হয়ে আছে। এর ফলে কলকাতা, দিল্লি এবং চেন্নাইয়ের হোটেল, হাসপাতাল এবং শপিং মলগুলো কার্যত পর্যটক শূন্য হয়ে পড়েছে। চিকিৎসা এবং কেনাকাটার জন্য বাংলাদেশিদের ওপর নির্ভরশীল বহু প্রতিষ্ঠান বর্তমানে ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ এখন ভারত নির্ভর বাণিজ্য চক্রের বাইরে গিয়ে আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি RCEP-তে যোগদানে আগ্রহী। এই জোটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ 15টি প্রভাবশালী দেশ রয়েছে, যারা বৈশ্বিক অর্থনীতির প্রায় 30% নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য যে কৌশল, এই কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। চীনের পক্ষ থেকেও রয়েছে এর নীরব সমর্থন। ডক্টর ইউনূসের নেতৃত্বে নেওয়া কূটনৈতিক পদক্ষেপগুলো প্রমাণ করছে আজকের বাংলাদেশ আত্মবিশ্বাসী, দূরদর্শী এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক দক্ষ ও প্রভাবশালী খেলোয়াড়। আরেকটি চাঞ্চল্যকর খবর প্রকাশ হয়েছে। খবরটি হলো বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে। বহুল আলোচিত সমালোচিত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রেড নোটিশ জারি করা হলেও এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজির আহমেদের ছবি এবং তথ্য মোস্ট ওয়ান্টেডের তালিকায় আসেনি। এজন্য আরও কিছু কার্যক্রম বাকি রয়েছে বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। সেগুলো শেষ হওয়ার পর রেড নোটিশ ওয়েবসাইটে দেখা যাবে বেনজির আহমেদের নাম। সূত্র জানায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টিও ইন্টারপোলের পর্যালোচনাধীন। আদালতের নির্দেশনায় প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো শাখা ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেন। পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা সূত্রে জানা যায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন। এরপর গত ফেব্রুয়ারিতে বেনজির এর বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করেছিল বাংলাদেশ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন। আর্থিক দুর্নীতি এবং অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে পৃথক পৃথক 3 ধাপে আবেদন করেছে এনসিবি। আরেকটি চাঞ্চল্যকর খবর হচ্ছে শেখ হাসিনা এবং টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, জানালেন দুদক কমিশনার। দুর্নীতির মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কাজ শুরু করেছি, তাদের ফিরিয়ে আনার জন্য দুদক ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের
অভিযোগে একাধিক মামলা হয়। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে দেশে ফেরত আনার প্রসঙ্গে দুদক কমিশনার বলেন, আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি, যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা MLAR বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি অ্যাম্বাসিতে চলে যাবে, সেখান থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে। সে কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। দেশে কিভাবে ফিরিয়ে আনা যায় তার সম্পর্কে আইন কি বলছে এখন তা বলতে পারছি না। তার বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে, তাকে সেসব চিঠিপত্র দেওয়া হয়েছে, তা আর বাংলাদেশের ঠিকানায় দেওয়া হয়েছে, তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করা হচ্ছে না। যখন মামলা হয়ে গেল তখন তিনি বিদেশে অবস্থান করছেন, তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রেড অ্যালার্ট নিয়ে আমরা কোনো ধারণা এখনো পাইনি, এটি এখনো কমিশনে আলোচিত হয়নি। তবে এটি কবে আলোচিত হবে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী সভায় এটা আলোচনা করা হবে। এ সপ্তাহে যদি না হয় আগামী সপ্তাহে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় তাকে ফেরত পাঠানোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে আমাদের চুক্তি প্রক্রিয়াধীন। চুক্তি হলো আমরা তাদের কাছ থেকে সাহায্য পাবো।